আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। আপিল বিভাগের রায়ের আলোকে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারি, কারফিউ প্রত্যাহার, ক্যাম্পাস ও হল খুলে দেয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 4 দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে অফিস ও ব্যাংক। ঢাকায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিত্তবানদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। দু একদিনের মধ্যে আবারও টিসিবির কার্ডধারীদের মাঝে শুরু হবে নিত্যপণ্য বিক্রি, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবং বিভিন্ন জেলার উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের বিশেষ পাহারায় পাঠানো হচ্ছে বিভিন্ন গন্তব্যে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকারি চাকরিতে সাধারণ কোটা নিয়োগ 93, মুক্তিযোদ্ধার সন্তান 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নিয়েছে। এখন থেকেই সরকারি চাকরির সব গ্রেডে এই প্রজ্ঞাপন কার্যকর হবে। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। রোববার আপিল বিভাগের দেয়া রায়ের ভিত্তিতে কোটা সংস্কারের সেই প্রজ্ঞাপন শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে গণমাধ্যমে তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এতে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। এ সময় আইনমন্ত্রী জানান, কোটা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। সাধারণ শিক্ষার্থীদের কথা রেখেছে সরকার। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা, সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি। তিনি কাজ করা শুরু করেছেন। সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, এই আন্দোলনে প্রতিটি মৃত্যুর ঘটনা দুঃখজনক, যা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এবং জামাত এবং শিবির এবং সন্ত্রাসীরা ঢুকে আক্রমণ করেছে। সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল, বিটিভি আক্রান্ত ছিল, সেতু ভবন আক্রান্ত ছিল, ডেটা সেন্টার আক্রান্ত ছিল। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে। সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন। সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। যদিও এবারের প্রজ্ঞাপনে নেই নারী ও জেলা কোটা। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে এটি যোগ করা হবে। কোটার সংস্কার চাওয়া হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে যে বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেই সমস্যা তৈরি করা হয়েছিল সেটা দূরীকরণ করা হয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
আপিল বিভাগের আদেশের আলোকে জারি করা প্রজ্ঞাপন সংকট সমাধানের চূড়ান্ত সমাধান নয় বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানায়, দুদিনের মধ্যে কারফিউ তুলে নেওয়া, ইন্টারনেট সংযোগ চালু করা, ক্যাম্পাস ও হল খুলে দেওয়া এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। এরপর তারা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের, হত্যাকারীদের বিচার সহ ৮ দফা দাবি নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন বলেও জানান তারা। আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয়। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয়। আগামীকাল থেকে খুলছে অফিস। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। একই সময়ে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানেও লেনদেন করা যাবে। 4 দিন পর চালু হবে পুঁজিবাজারও। দেশের প্রধান 2 স্টক এক্সচেঞ্জে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা। এই দুদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। তবে অন্যান্য জেলাগুলোতে পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামীকাল সকাল 10টা থেকে বেলা 1:15 পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলবে। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম চলবে সকাল 10:30 থেকে বিকেল 4:15 পর্যন্ত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের সময়ের মধ্যে কারফিউ শিথিল হলে বিচারিক কার্যক্রম চলবে। নিম্ন আদালত ও ট্রাইব্যুনালের ক্ষেত্রে জেলা ও দায়রা জজ সময়সূচি নির্ধারণ করে দেবেন। জনমনে ফিরতে শুরু করেছে স্বস্তির নিঃশ্বাস। কারফিউ শিথিলের মধ্যে স্বল্প পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি চলতে শুরু করেছে গণপরিবহন। সব ধরনের সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান ঢাকাবাসী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। কোটা নিয়ে আন্দোলনকারীদের নাশকতায় গত কয়েকদিনে আয়ের পথ বন্ধ ছিল পাঠাও চালক হেলাল উদ্দিনের। কারফিউ শিথিলের সময়টুকুই এখন তার উপার্জনের একমাত্র ভরসা। আমরা সাধারণ মানুষ কোনো কিছুই চাই না। আমরা চাই না কোনো প্রকার ক্ষমতা। আমরা চৌকিদার হওয়ারও চিন্তা করি না। আমরা একটাই চিন্তা করি, শুধু কেমনে 2 মুঠো খাবো আর স্বাভাবিকভাবে চলতে পারবো, এর বেশি কিছু না। রাজধানীর মধ্যে কম দূরত্বের বাহন লেগুনায় ছিল যাত্রীদের জন্য হাঁকডাক। যাতায়াত করতে হইতেছে প্রয়োজনের তাগিদে, কারণ আমাদের চাকরি বাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে না বাইরে হতে পারতেছি না। দেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসুক আমরা চাই। আমরা তো আসলে দেশের বাইরে না, দেশের মধ্যে আছি। দেশ ভালো থাকুক, আমরা ভালো থাকি। সড়কগুলোতেও এখন বাড়ছে সব ধরনের যানবাহন। দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত জরুরি অবস্থা শিথিল থাকায় নগরীর বেশ কয়েকটি স্থানে দেখা দেয় যানজট। কয়েকদিনের তুলনায় আজকে পরিস্থিতি একটু স্বাভাবিকই লাগছে। অন্যান্য দিন গাড়ি টাড়ি খুবই কম ছিল, আজকে তাও গাড়ি, প্রাইভেট কার, সিএনজি এসব দেখা যাইতেছে আজকে। এখন তো ভয় নেই, এটা আপনারাও দেখতেছেন, স্বাভাবিকভাবে মোটামুটি চলতেছে গাড়ি ঘোড়া, এই তো দেখতেছেন। যারা এতদিন পরিবারের সদস্যদের নিয়ে ঘরের বাইরে বের হতে পারেননি, তাদের অনেকেই ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। ভালো, আগের চেয়ে অনেক ভালো পরিস্থিতি। বাইরে আমরা খুব অশান্তিতে ছিলাম এই কদিন, এখন খুব আজকের থেকে একটু ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যবসা যেহেতু আছে, ক্রেতা তো অবশ্যই প্রয়োজন। দেশ স্বাভাবিক ছাড়া তো আর হচ্ছে না, সবকিছু ঠিকঠাক হইলেই আমরা ঠিক। রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারি সহ সব ধরনের প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবিও জানান তারা। নিরাপত্তাহীনতায় এতদিন ঘর থেকে বের হতে পারেননি মানুষ, তবে জনমনে কিছুটা স্বস্তি ফেরায় তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সারতে ঘর থেকে বের হচ্ছেন। নগরবাসী চান পুরনো সেই ঢাকা শহরকে ফিরে পেতে। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশের এই ক্রান্তিকালে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রবাহে সারা দেশে সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়েছে।
একই সাথে বিএনপি, জামায়াত, শিবির সংঘবদ্ধভাবে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি ও সেতু ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায়। আগুন দেওয়া হয় অসংখ্য সরকারি বেসরকারি যানবাহনে। এই অবস্থায় জানমালের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গত 20 জুলাই থেকে সান্ধ্য আইন জারি করতে বাধ্য হয় সরকার। ফলে নানা পেশার নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ কষ্টের মুখে পড়েছে। এই অবস্থায় আওয়ামী লীগ সহ সহযোগী সব সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যতদিন প্রয়োজন ততদিন সেনা সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে বিরাজমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে অবহিত করেন তিনি। এ সময় মেট্রো রেল, বিটিভি ও সেতু ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালানোর ঘটনায় নিন্দা জানান রাষ্ট্রপতি। সেনাপ্রধান জানান, ঢাকা সহ দেশের 57 জেলায় 27,000 সেনা সদস্য মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে সেনা সদস্যরা। স্বাধীনতা বিরোধী চক্র ধ্বংসযজ্ঞের মাধ্যমে তাদের হীন স্বার্থ কায়েমের পাশাপাশি দেশের উন্নয়নকে ধ্বংস করতে চেয়েছিল বলে বৈঠকে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সাথে সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। দু একদিনের মধ্যে আবারও টিসিবির কার্ডধারীদের মাঝে নিত্যপণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কারফিউ শিথিল অবস্থায় রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শনে এসে তিনি বলেন, স্বাভাবিকের চেয়ে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে দু একদিনের মধ্যে দাম কমবে বলে জানান প্রতিমন্ত্রী। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্টে বিস্তারিত। টানা কারফিউতে স্বাভাবিকের চেয়ে বাজারে পণ্য সরবরাহ কিছুটা কম, ক্রেতাদের সংখ্যাও হাতে গোনা। তবে দুপুরে কারফিউ শিথিলের সময় বাজারে বাড়ে ক্রেতাদের আনাগোনা। চলমান পরিস্থিতিতে কাঁচা পণ্যের দাম কিছুটা বেশি হলেও প্রয়োজনীয় কেনাকাটা সারেন অনেকেই। আগে বিক্রি হইতো 5-6 টাকা, ধরেন এখন বিক্রি হইতেছে 500-600 এরকম বিক্রি হইতেছে। 4-5 দিন ধরে খুব কম বেচা কিনা, আগের থেকে তুলনামূলকভাবে হাফের নিচে নেমে গেছে। কেনাকাটা হয় না, এখানে সাপ্তাহিক বন্ধ, সেজন্য আমি কেনাকাটা করতে পারিনি। এখন আমি মোহাম্মদপুর যাবো। হরতাল অবরোধের দাম তো একটু বাড়বে, এটাই স্বাভাবিক, যেহেতু ওদের সরবরাহ কম আছে, এজন্য একটু বেশি আছে। এরই মাঝে কারওয়ান বাজার পরিদর্শনে আসেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই, তবে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় পেঁয়াজ, আলু, ডিম ও মুরগির দাম বেড়েছে। দু একদিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানান প্রতিমন্ত্রী। ভাঙচুরের মধ্যে তারা একটা সুবিধা নিল, ট্রাকের দাম ভাড়া বেড়ে গেল, বাট আমি মনে করি যে এইটা এর চেয়ে বেশি বাড়ার সুযোগটা খুব কম। এই ধ্বংসযজ্ঞের পরেও মাল পণ্য বাজারে অ্যাভেলেবেল আছে, কারফিউর পরেও রাত্রেবেলা মাল আসছে। আলু ও পেঁয়াজ আমদানি করে টিসিবির মাধ্যমে কম দামে তা বিক্রি করা হবে বলেও জানান আহসানুল ইসলাম টিটু। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা থেকে ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন গন্তব্যে সীমিত সংখ্যায় বাস ছেড়ে যাচ্ছে। তবে কেবল জরুরি প্রয়োজনেই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে যাত্রীরা দূর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। অন্যদিকে যান চলাচল স্বাভাবিক না হওয়ায় বেকার হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বাস টার্মিনালে। 5 দিন পর দূরপাল্লার বাস চলাচল শুরু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। যদিও যাত্রী সংখ্যা যেমন কম, তেমনি ছেড়ে যাওয়া বাসের সংখ্যাও সীমিত। বিগত 1 সপ্তাহ পরে আমার কাজ নাই, এখন ঢাকা থাকলে তো দৈনিক 400 টাকা খরচ। এখন বাড়ি আবার সমস্যা, আমার মেয়ের অসুখ, আমার ওয়াইফের অসুখ, যার কারণে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে। আতঙ্ক লাগছে। তারপর এখন সেনাবাহিনী যেহেতু নামছে, এখন জাতীয় রোডে আছে, এখন আর ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। পেটে ভাত না থাকলে কি করব, কাউন্টার তো খুলতেই হবে। বাস না পেয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বিকল্প মাধ্যমেও রওনা দিচ্ছেন। আমি সি ফুডের বিজনেস করি, আমার সেখানে ফ্যাক্টরিতে আজকে 4 দিন যাবৎ প্রোডাকশন বন্ধ, কারণ এগুলো কাঁচামাল। হ্যাঁ, সেখানে না গেলে পরে আমি প্রোডাকশন চালু করতে পারছি না। বাড়ি চলে যেতে হবে, এখানে বদ্ধ পরিবেশে থাকা সম্ভব না। এদিকে প্রায় 1 সপ্তাহ যান চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা।
বাস টার্মিনালে গল্প আড্ডায় অলস সময় পার করছেন তারা। এভাবেই বয়ে আছি, না খেয়ে আছি, বাড়ির মধ্যে 1 টাকা দিয়ে বাড়াইতে পাইতেছি না, আমরা নিজে না খেয়ে আছি। কি করবো, কেমনে চলবো? লুডু খেলতেছি ভাই, এখানে তো 6-7 দিন হলো বসে আছি, সময় কাটা দিয়েছি, ভালো লাগে না। বুধবার রাত্রি যাচ্ছি, গাইবাজার থেকে 15,000 টাকা টিপ যাচ্ছি, 4,000 খরচা আছে, 11,000 খায়া শেষ করছি। এখন টাকা আছে আমার কাছে 400, আজের দিনটা খাওয়ার পাবো ভাই। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা নিয়ে জনমনে স্বস্তি ফেরানোর তাগিদ পরিবহন সংশ্লিষ্টদের। গত কদিনে সহিংস পরিস্থিতিতে বেশি উত্তাপ ছড়িয়েছিল ঢাকার প্রবেশ পথগুলোতে, আর এতে করে ছেড়ে যেতে পারেনি দূরপাল্লার বাস। তাতে করে শুধু মানুষের ব্যক্তিগত কাজকর্মই নয়, ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নেমে আসে স্থবিরতা। আর কবে এমন স্থবিরতা কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক পরিস্থিতি, সেজন্যই মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, সায়দাবাদ বাস টার্মিনাল, ঢাকা। কারফিউ পরিস্থিতির মধ্যে কক্সবাজারে কয়েক হাজার পর্যটককে বিশেষ পাহারায় তাদের গন্তব্যে ফেরত পাঠানো হচ্ছে। সকালে 63টি বাসে 750-এরও বেশি পর্যটক রওনা হয়েছেন। বিজিবি সদস্যরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে পর্যটকদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আজ রাত থেকে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। প্রাথমিকভাবে ব্যাংকপাড়া, আইটি খাত, কূটনীতিক অঞ্চল, রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, বিমানবন্দর, সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ এলাকায় রাত থেকে চালু করা হবে এই সেবা। পরবর্তীতে ধীরে ধীরে পুরোদমে চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। বিটিআরসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও ফাইবার অপটিক্যাল কেবল মেরামতের সাপেক্ষেই স্বাভাবিক হবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং এলাকা, কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্যান্ড করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে, তো সেগুলো আইএসপি গুলো তারা এগুলো সার্ভে করছে। সো এভাবে আমরা খুব দ্রুত আসলে সারা বাংলাদেশে সর্বত্র সার্বিকভাবেই আমরা ইন্টারনেটটা পুনঃস্থাপন করতে যাচ্ছি। রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারীদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের দুপাশে ভাঙা হয়েছে বহু ভবন, হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে উত্তরা পূর্ব থানায়। আগুন দেওয়া হয়েছে টঙ্গী পৌরসভা ও বিদ্যুৎ অফিসে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তাল ছিল রাজধানীর অন্যতম প্রবেশদ্বার টঙ্গী ও উত্তরা এলাকা। ছাত্র আন্দোলনের আড়ালে পুরো এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ জারির পর এখন পুরো এলাকায় স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের আলামত। উত্তরার আজমপুর থেকে টঙ্গী চেরাগালি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় হামলা করে নাশকতাকারীরা। যানবাহনে আগুন, বিভিন্ন উড়াল সড়কে স্থাপনের জন্য আনা এসকেলেটর এবং থানায় রয়েছে নাশকতার এমন চিহ্ন। শুধু তাই নয়, আশপাশের বহু ভবনেও করা হয় ভাঙচুর। এই তো দৌড়াদৌড়ি দেখলাম, ছাত্র একবার আইসে এমনি, একবার তারা দৌড়াইছে চলে গেছে। আবার সারাদিন এইরকম চলছে। আমাদের বিল্ডিং এর উপরে থেকে এবং আশপাশে কয়েকটা বিল্ডিং এর উপরে থেকে নাকি ইটা মারছে, এসে আমাদের অনেক চার্জ করছে এবং আগুন দিয়ে মনে করেন যাত অবস্থা হয়েছে। টঙ্গী এলাকায় বিদ্যুৎ অফিস, অডিটোরিয়াম, পুলিশ ফাঁড়ি এবং পৌরসভাতেও ব্যাপক নাশকতা করে দুর্বৃত্তরা। সমান তালে চলে লুটপাটও। আসার পথে দেখতেছি এই জায়গায় অনেক আগুন জ্বলতেছে। পরে বিদ্যুৎ অফিসের সামনে কতক্ষণ দাঁড়াইলাম, পরে এদিকে আসলাম, এদিকে আইসে দেখি ফায়ার সার্ভিসে তখন আগুন নিভিয়ে ফেলছে। এখানে এগুলা জ্বলে রয়েছে, পাথরগোল রোডে পড়ে রয়েছে, অনেক ইট পাথর পড়ে রয়েছে, তারপরে ওই যে সাইনবোর্ড ভাঙা, এরপরে গাড়িগুলো পোড়ানো। স্মরণকালের নজিরবিহীন এমন নাশকতায় রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা। দেশের ক্ষতি সাধন এটা খুবই জঘন্যজনক জিনিস। জ্বালাও পোড়াও এগুলা তো কেউই পছন্দ করে না বাংলাদেশে,
আমরা শান্তি চাই, শান্তি শৃঙ্খলার মধ্যেই আর কি থাকতে ভালোবাসি। এসব এলাকায় এখনো বিরাজ করছে থমথমে পরিবেশ, তবে পুরো এলাকায় টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পুরো সড়কে ফুটে উঠেছে নাশকতাকারীদের তাণ্ডবের ক্ষতচিহ্ন। এখানকার আশপাশের ভবন, যানবাহন কিংবা উন্নয়নের জন্য আনা বিভিন্ন যন্ত্রপাতি কোনো কিছুই বাদ পড়েনি তাদের তাণ্ডবের হাত থেকে। স্থানীয়রা বলছেন, এমন আন্দোলন, এমন হামলা আগে কখনই দেখেনি কেউই। তাই যে কোনো কর্মসূচিতে নাশকতামূলক কার্যক্রম পরিহারে সবার প্রতি আহ্বান নগরবাসীর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কারফিউয়ের চতুর্থ দিনে অনেকটা স্বাভাবিক রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকার পরিস্থিতি, তবে সড়ক জুড়ে এখনও রয়েছে ক্ষতচিহ্ন। ভেঙে ফেলা হয়েছে সড়ক বিভাজন, উপরে ফেলা হয়েছে সড়ক বাতি ও গাছ। আজও সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিনের চলমান আন্দোলনে ব্যাপক সহিংসতা ঘটে রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকায়। আগুন দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে, পুড়িয়ে দেওয়া হয় গাড়ি ও মূল্যবান জিনিসপত্র। ঘটনার 4 দিন পর অনেকটা স্বাভাবিক এ এলাকার পরিস্থিতি, তবে সড়কে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষতচিহ্ন। দ্রুত সমস্যার সমাধান চান রাজধানীবাসী। মানে মানুষে একটা গুজব ছড়াইছে যেন এটার উপর থেকে গুল্লি করে, এরকম কিছু সরানোর কারণে সবাই মিলে এটার উপর উঠছে। কাজকাম করতে পারছে না, কাজে যাইতে পারছে না, অফিস করতে পারতেছে না। সরকার যেন এটা একটা মীমাংসা আপোষ করে। আমি প্রবাস থেকে এসে যে এরকম দেখবো আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি এতদিন পরে দেশে এসে এই পরিস্থিতির মোকাবেলা হব। আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি, এটাই আমরা চাই। নিরাপত্তা জোরদার রয়েছে এসব এলাকায়। সড়কে বসানো হয়েছে তল্লাশি চৌকি, গুরুত্বপূর্ণ স্থান ও ভবনের সামনে মোতায়েন করা হয়েছে সাজোয়া যান, বাড়ানো হয়েছে বিভিন্ন সংস্থার টহলও। গত কয়েকদিন ধরে চলমান বিশৃঙ্খলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের রাষ্ট্রীয় সম্পদের, ঝরে গেছে অনেক তাজা প্রাণ। আন্দোলনের নামে এমন কোনো সহিংসতা আর না ঘটুক, ফিরে আসুক শান্তিপূর্ণ পরিবেশ, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ সহ 1.5 শতাধিক ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববাসীর কাছে তা আড়াল করতেই পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন তাতে মনে হয় তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত। মির্জা ফখরুল বলেন, সরকার সমর্থক সন্ত্রাসীদের হামলা ভাঙচুর এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার প্রমাণ করে সরকারের ভিত কম্পন শুরু হয়েছে। বিবৃতিতে জনবিচ্ছিন্ন সরকারের পদত্যাগও দাবি করা হয়। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামায়াত ও শিবিরের কর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের মোবাইল থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি, যারা দুর্বৃত্তদের অর্থ, খাবার এবং হামলার সরঞ্জাম সরবরাহ করেছে। লন্ডনের তারেক জিয়া এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের নির্দেশে এবং ইসলামী যে ছাত্র শিবির তাদের যে নেতা গোলাম পারোয়া তাদের নির্দেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই হত্যা ধ্বংসলীলা চালায়। তরিকুল ইসলাম তেনজিন তার তথ্য দিতে গেলাম, দেখলাম সেই তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা কাজ না করো তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে। চলমান সংকটে প্রবাসী আয় ধীর গতি হলেও তা নিয়ে শঙ্কার কিছু নেই বলে মনে করেন শ্রম অভিবাসী বিশ্লেষকরা। তাদের মতে, আর্থিক খাত বন্ধ থাকায় মাস শেষে প্রবাসীদের জমানো অর্থ দেশে আসবে, তবে অবৈধভাবে বিদেশে থাকা কর্মীদের আয় দেশে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শ্রম অভিবাসী বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। কারফিউতে অচেনা রাজধানীর ব্যাংকপাড়া, নেই চিরচেনা সেই ব্যস্ততাও। ইন্টারনেট সেবা বন্ধের কারণে প্রয়োজনীয় জীবনযাত্রার ব্যয় মেটাতে পাওয়া যাচ্ছে না আর্থিক সেবাও। এসব কারণে প্রবাসীরাও তাদের আয় দেশে পাঠাতে পারছেন না।
এ নিয়ে নানা আলোচনা থাকলেও শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে না পারলেও তা জমিয়ে রাখছেন। আগামী মাসের শুরুতে এসব আয় জাতীয় অর্থনীতিতে যোগ হবে। একসাথে প্রবাসী আয় দেশে আসতে পারে, যা রেমিটেন্স প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন তারা। গত কয়েকদিনে যদি আমাদের রেমিটেন্সটা যারা ছোট ছোট করে প্রেরণ করতো, অল্প অল্প করে $500, $1000, সেটি হয়তো আমাদের হয়তো আসেনি, কিন্তু আমাদের কর্মীরা ঠিকই তাদের অর্থ হাতে ধরে রেখেছে। আমরা আশা করব আগামী আগস্টের প্রথম সপ্তাহে আমাদের রেমিটেন্স প্রবাহটা খুব দ্রুত গতিতে একসাথে বেড়ে যাবে। আমি মনে করি রেমিটেন্স নিয়ে ওই ধরনের বড় কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। রেমিটেন্সের যে গতি $2 বিলিয়ন প্লাস মাইনাস, সেখানে কিন্তু সেই গতিটা নিশ্চয়ই আমরা ধরে রাখতে পারবো। পরিসংখ্যান বলছে চলতি মাসে 16 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $1.32 বিলিয়ন, যা আগের বছরে একই সময় ছিল $1.14 বিলিয়ন। বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির হার 16%। তবে মাস শেষে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অবৈধভাবে প্রবাসীদের আয় দেশে আনতে সরকারি উদ্যোগ চান তারা। আমাদের মূল চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যারা আনডকুমেন্টেড কর্মীরা রয়েছে, আনডকুমেন্টেড কর্মীরা তাদের কিন্তু অর্থ প্রেরণ বৈধভাবে তারা প্রেরণ করতে পারছে না। এই সরকার যদি আনডকুমেন্টেড কর্মীরা কিভাবে অর্থ প্রেরণ করতে পারে তার যদি একটা প্রক্রিয়া করতে পারে, মেকানিজম করতে পারে, তাহলে কিন্তু বৈধভাবে আনডকুমেন্ট কর্মীরাও কিন্তু তারা তাদের অর্থ প্রেরণ করলে আমরা এখন প্রতি মাসে যারা $2.5 বিলিয়ন রেমিটেন্স থেকে পাচ্ছি, সেটা কিন্তু আরো বাড়বে। এদিকে গেল অর্থ বছরে প্রচলিত বাজারের বাইরে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় বাড়ছে। 2023-24 অর্থ বছরে দেশটি থেকে $464 কোটি প্রবাসী আয় দেশে এসেছে, যা প্রবৃদ্ধির হার ছিল 53%। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের আমদানি রপ্তানির সিংহভাগই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য রপ্তানি ও আমদানিকৃত পণ্য দ্রুত খালাস করতে না পারার কারণে বন্দরে জমছে কন্টেইনার, ফলে নতুন সংকটে চট্টগ্রাম বন্দর। এদিকে বন্দর টানেল সহ সার্বিক নিরাপত্তা ঘুরে সন্তুষ্টির কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় চট্টগ্রাম বন্দরকে। যুগোপযোগী সিদ্ধান্ত আর আধুনিকায়নের ফলে এখন সুফল পাচ্ছে বন্দর ব্যবহারকারীরা। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে জাহাজে পণ্য ওঠানামা স্বাভাবিক রাখলেও আমদানিকৃত কন্টেইনার ডেলিভারি দিতে না পারায় এখন চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার জট। এই পরিস্থিতিতে বন্দর টানেল, জ্বালানি স্থাপনা সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা পর্যবেক্ষণ করেছেন নৌবাহিনী প্রধান। জানিয়েছেন সব ধরনের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত এই বাহিনী। বন্দর এলাকার সকল জাহাজের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যগণ তাদের জাহাজ নিয়ে, টহল জাহাজ নিয়ে সার্বক্ষণিকভাবে নজরদারি করছেন এবং কোনো অবস্থাতেই সমুদ্র পথে, নদী পথে যাতে কোনো রকমের নাশকতা না হয়। এদিকে এই বন্দরের কন্টেইনারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা প্রায় 53,000। গতকাল পর্যন্ত এই বন্দরে ছিল 42,100 কন্টেইনার। আজ সকালেও 1,500 কন্টেইনার নিয়ে বন্দরে ভিড়ছে মার্স লাইনের আরেকটি জাহাজ। বন্দর ব্যবহারকারীরা বলছেন ধারণ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করলে ঝামেলা বাড়বে পণ্য ডেলিভারিতে। তবে ভিন্ন মত বার্থ অপারেটরের। ইন্টারনেট চালু হলে পরে তখন কিন্তু একসাথে অনেক বেশি পণ্যর ডেলিভারি দেওয়ার একটা চাহিদা তৈরি হবে আমদানিকারকদের মধ্যে। কাস্টমসের কোনো অ্যাসেসমেন্ট হচ্ছে না, কাস্টমসের অ্যাসেসমেন্ট না হলে ডেলিভারি হবে। যে কোনো সময় ইন্টারনেট চালু হয়ে যায় তাহলে এই জট সমস্যার সমাধান হয়ে যাবে। বন্দর ছাড়াও 19টি বেসরকারি অবডকও ভর্তি রপ্তানিমুখী কন্টেইনারে, ফলে বন্দর থেকে সরানো যাচ্ছে না কন্টেইনার। তাই দ্রুতই বিকল্প ভাবনার তাগিদ দিলেন বন্দর ব্যবহারকারীরা। দেশের এই উদ্ভূত পরিস্থিতিতেও বন্দর যাতে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেই জন্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বন্দরের নিরাপত্তা আরও জোরদার করবে বন্দর কর্তৃপক্ষ, এমনটাই মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট না থাকা, কারফিউর কারণে চলাচল সীমিত, তাই অলস সময় কাটছে শিক্ষার্থীদের। একঘেয়েমি কাটাতে মাঠ, অলিগলির সড়কগুলোতে ক্রিকেট, ফুটবলে অস্থির সময় ভুলে থাকতে চাইছে দুরন্ত কিশোর তরুণরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত। বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি বন্ধ ইন্টারনেট সেবাও।
একঘেয়েমি কাটাতে কিশোর তরুণরা তাই সময় কাটাচ্ছে খেলাধুলায়। সারাদিন বাসার মধ্যে থাকা লাগতেছে, ইউনিভার্সিটি বন্ধ, 5-6 দিন তো আর একা থাকা সম্ভব না, সেজন্য তো মাঠে আসলাম সবার সাথে একটু খেলাধুলা করে একটু টাইম কাটানো। ঘরে বসে করার মতো কোনো কিছু নাই, কারণ নেট অফ। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে বের হয়েছেন পাশের মাঠে। তারা বলছেন এমন পরিস্থিতিতে সন্তানদের অন্তত মোবাইল ও নেট আসক্তি কমেছে। বাসায় খুবই বিরক্ত করে, এই জন্য আমরা নিয়ে আসছি মাঠের মধ্যে, একটু যদি খেলে, আসলে কোথাও যাওয়ার উপায় নাই, সবসময় একটা ভয় কাজ করে যে প্রত্যেকটা বাচ্চাই এখন হচ্ছে মোবাইলে আসক্ত। মোট কথা এখন নেট না থাকাতে তারা মোবাইল থেকে দূরে আছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি চলমান এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলে আসলে পরীক্ষা দিচ্ছিল এসেছি, তো পরীক্ষা দেওয়ার মাঝখানে এই আমাদের অস্থিরতা শুরু হলো। এই অস্থিরতার কারণে পরীক্ষাটা পিছিয়ে গেল। আমাদের ছেলেদের রেজাল্টের উপর এটা একটা এফেক্ট পড়তে পারে। আর এই সময়টায় যে এই ক্ষতিটা হচ্ছে, এই বাচ্চারা বসে আছে, তারা লেখাপড়া তাদের মানে বন্ধ হয়ে আছে, সম্পূর্ণ স্থবির হয়ে আছে, তো এর একটা বিরাট প্রভাব পড়বে এদের উপরে। এমন পরিস্থিতিতে সন্তানদের মানসিক অবস্থা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। কারফিউ এবং সাধারণ ছুটিতে প্রায় স্থবির জনজীবন। তবে সব সংকট কাটিয়ে খুব শিগগিরই স্বাভাবিক হবে সবকিছু, এমনই প্রত্যাশা করছেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাজধানীতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় 2টি শর্টগানের খালি খোসা, 2টি ল্যাপটপ, 3টি সিপিইউ, 1টি হার্ড ডেস্ক, 1টি মডেম, 1টি এটিএম কার্ড ও 4টি মোবাইল ফোন সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর কর্মীটোলায় র্যাব ফোর্সেসের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা চলছিল এরই ধারাবাহিকতায় তারা বিটিভি ভবন এবং মেট্রো রেল স্টেশন এবং যে ট্রাফিক পুলিশ বক্স আছে এগুলোতে আগুন দেওয়ার বিষয়ে তাদের সম্পৃক্ততা আমাদের কাছে স্বীকার করে। আমরা এই সন্ত্রাস এবং এই জঙ্গি হামলা আমরা মোকাবেলা করেছি, অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করেছি এবং এই দেশে স্বাভাবিক পরিস্থিতি আমরা ফিরিয়ে এনেছি এবং যাতে ভবিষ্যতে এরকম কোনো কিছু না হয় সেই কারণেই কিন্তু আজকে আমরা বলবো যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তা এই যে ফোর্স যেগুলো আছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সবারই সক্ষমতা কিন্তু ইকুয়ালি বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ পুলিশেরও অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে আজ যাচ্ছেন জেলেরা। জাল সারানো, ট্রলার মেরামত সহ বিভিন্ন সরঞ্জাম গুছিয়ে মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন তারা। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জানিফার। মৎস্য সম্পদ বাড়াতে সাগরে মাছ ধরার উপর কয়েক বছর ধরে 20 মে থেকে 65 দিনের নিষেধাজ্ঞা আরোপ করছে সরকার। বর্তমানে পিরোজপুরের বিভিন্ন এলাকায় ট্রলার মেরামত সহ অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন ট্রলার মালিক ও জেলেরা। জেলেদের মাঝে তোড়জোড় চলছে যাতে 23 জুলাই নিষেধাজ্ঞা শেষ হবার সাথে সাথে সমুদ্রে যেতে পারেন মাছ শিকারে। নিষেধাজ্ঞার সময় বেকার হয়ে পড়েছেন জেলে ছাড়াও এই পেশায় নির্ভরশীল কয়েক হাজার মানুষ। তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে এই সময় সরকারের পক্ষ থেকে প্রত্যেক জেলেকে 86 কেজি চাল দেওয়া হলেও তা অনেকেই পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ব্যাগের কাজ করানো লাগতেছে, কাঠের কাজ করানো লাগতেছে, মারামত দেওয়া লাগতেছে। কিছু লোকে পাইছে আর কিছু লোকে পায় নাই। কিন্তু 22 দিনের অবরোধটা ঠিক আছে, ওই সময় হলে প্রজন্মটা হয় এই 65 দিন না থাকলেও চলে। সরকার 65 দিনের অবরোধ দিয়েছে মৎস্যজীবীদের জন্য, তো এটা ভালো না এত দিনের অবরোধ। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, সাগরে মাছ ধরা 5300 জেলেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। 65 দিনের অবরোধ শেষে সাগরে মাছের উৎপাদন বাড়বে বলে আশা করেন তিনি। 5300 জেলেকেই আমরা মাসে 40 কেজি হারে 65 দিনের জন্য মোট 86 কেজি করে ভিজিয়ে প্রদান করা হয়ে থাকে। আশা করছি আমাদের এই নিষেধাজ্ঞার ফলে সমুদ্রের মাছের প্রজনন নির্বিঘ্ন হবে এবং সামুদ্রিক মাছ, ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। প্রতি বছর 20 মে থেকে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়ে চলে 23 জুলাই পর্যন্ত। এই সময় মাছ ধরা, পরিবহন ও বিক্রি বন্ধ থাকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী।
আকাশ প্রতিরক্ষার পাশাপাশি কাজ করছে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায়ও। হেলিকপ্টার ও বিমানের মাধ্যমে রেস্কিউ মিশন, ফায়ার বাকেট মিশন, ট্রুপস মিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আনা নেওয়ার বিশেষ কাজ করছে বাহিনীটি। একই সাথে বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডে প্রথমবারের মতো পরিচালনা করে ঝুঁকিপূর্ণ নৌশকালীন ফায়ার বাকেট অপারেশন। এছাড়া দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বিমান বাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স ও অ্যান্টি টেররিজম ইউনিটের মাধ্যমে। বর্তমানে আমরা যে কোনো সময় ইনেট টু সিভিল পাওয়ার, সেটা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী বা অন্যান্য বাহিনী বা বেসামরিক অসামরিক সংস্থা যাদেরই প্রয়োজন হবে সেজন্য আমরা সদা প্রস্তুত আছি। যে কোনো ধরনের এয়ার ট্রান্সপোর্ট অপারেশন, হেলিকপ্টার অপারেশন, এই কাজের জন্য আমরা প্রস্তুত থাকছি এবং এই রেডিনেস আমরা আমাদের সরকারকে আমরা অবগত করেছি এবং ওনারাও জানেন যে আমাদের সক্ষমতা কী কী আছে এবং ভবিষ্যতে আমরা আশা করছি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য সামরিক, অসামরিক এবং প্যারামিলিটারি ফোর্সের সাথে আমরা যৌথভাবে এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক যে পরিস্থিতি আমরা এখন বিরাজ করছে সেটা থেকে আমরা অতি শীঘ্রই আমরা পরিত্রাণ পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতকে 10 উইকেটে পরাজিত করে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের সেমিফাইনালে উঠল পাকিস্তান। শ্রীলঙ্কার ডাম্বুলায় 104 রানের টার্গেটে নেমে 35 বল হাতে রেখে বিনা উইকেটে 107 রান তুলে জয় পায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 62 রানে অপরাজিত থাকেন গুল ফিরোজা, আর 37 রানে হার না মানা ইনিংস খেলেন মুনিবা আলী। এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 103 রান সংগ্রহ করেছিল সংযুক্ত আরব আমিরাত। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-20তে খেলতে রাতে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। কদিন আগে শ্রীলঙ্কা টি-20 লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন এই বোলার। সেখানে 5 ম্যাচ খেলে নিয়েছেন 4 উইকেট। 25 জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-20 লিগে শরীফুলের দলের নাম বাংলা টাইগার্স মিসিসাগা। একই দলে আছেন সাকিব আল হাসানও। কানাডার লিগে খেলার কথা রয়েছে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিনেরও। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানবো আরেকবার। আপিল বিভাগের রায়ের আলোকে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারি। কারফিউ প্রত্যাহার, ক্যাম্পাস ও হল খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 4 দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে অফিস, আদালত ও ব্যাংক। ঢাকায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিত্তবানদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। দু একদিনের মধ্যে আবারও টিসিবির কার্ডধারীদের মাঝে শুরু হবে নিত্যপণ্য বিক্রি, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবং বিভিন্ন জেলার উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের বিশেষ পাহারায় পাঠানো হচ্ছে বিভিন্ন গন্তব্যে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ETN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ETN Bangla News। ধন্যবাদ।